যুদ্ধ। যে মানুষগুলো সুন্দর করে কথা বলতে পারে এবং একটা অনুষ্ঠানকে উপস্থাপন করতে পারে, সুন্দরভাবে ধরে রাখতে পারে দর্শক, তাদেরকে আমরা বলি উপস্থাপক। আজ কিউট অনন্যার এই মঞ্চে এই প্রজন্মের 4 জন উপস্থাপিকাকে উপস্থাপন করব আপনাদের সামনে। তারা খেলবেন এবং জিতে নিয়ে যাবেন অনেক অনেক পুরস্কার কিউটের সৌজন্যে। ডেকে নিচ্ছি 4 এই প্রজন্মের উপস্থাপিকাদের। ডেকে নিচ্ছি মাহা, সোনিয়া, অর্চি এবং তমাকে। কেমন আছো তোমরা? খুব ভালো আছি। আর তোমাকে ভীষণ মিষ্টি লাগছে দেখে। আমার নামই তো মিষ্টি রে। তো নতুন করে আর কি মিষ্টি লাগবে? মাহা বল। তোমাকে দেখে আমাদের বেশি ভালো লাগছে। ভালো লাগছে? অনেক বেশি। তোমাকে দেখেই মন ভালো। মন ভালো, ব্যাস তাহলে অনুষ্ঠান শেষ। ওকে চলো যাই। আমি একটু একটু করে সবার সাথে কথা বলবো, সবার জার্নিটা নিয়ে কথা বলবো, আর অনুষ্ঠানটা সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেব একটু পরে। আগে তোমাদেরকে চিনে নিই আমি ভালোভাবে। তমা, কোথা থেকে এসেছো, তোমার দেশের বাড়ি কোথায় এবং কি হতে চেয়েছিলে ছোটবেলায়, সেই পথ ধরেই হাঁটছো নাকি ভিন্ন পথে যাত্রা শুরু করেছো বা চলছো? আমি রাজশাহীর মেয়ে, যদিও আমার জন্ম এবং বেড়ে ওঠা ঢাকাতে। ছোটবেলায় আমি ভাবতাম যে আমি অ্যাস্ট্রোনট হব। সবাই যখন ডক্টর বা টিচার লিখতো, আমি তখন ভাবতাম আমি স্পেসে যাব, আমি নাসাতে কাজ করব। কিন্তু যখন বড় হতে থাকলাম তখন মনে হচ্ছে যে না, আমি এটা হব না, আমার অন্য কিছু হতে হবে। সেই সূত্র ধরে ইন্টারে থাকতে আমার মনে হলো যে ঠিক আছে, আমি তাহলে নিউজ প্রেজেন্টেশনে যাব। এবং যখন আমি নিউজ প্রেজেন্টেশনে চলে আসলাম, আমার তখন মনে হলো যে না, আমি আসলে প্রোগ্রাম প্রেজেন্টার হতে চাই। আমি আমার দেশের বাহিরে পৃথিবীর যতগুলো দেশে বাংলা ভাষা আছে সবগুলো দেশে যেয়ে প্রোগ্রাম করতে চাই। এবার চলে যাই অর্চির কাছে। অর্চি, তো দেশের বাড়ি কোথায় সেটা জানতে চাই। আর ছোটবেলা থেকে কি স্বপ্ন ছিল, সেই স্বপ্নের পথ ধরেই কি হাঁটছো নাকি মানে অন্যদিকে চলে গেছো? আমি ধানমন্ডি থেকে এসেছি। দেশের বাড়ি বলতে আসলে নানু বাড়ি, দাদু বাড়ি পাবনাতে, কিন্তু বেড়ে ওঠা ঢাকাতেই সব স্কুল, কলেজ, ভার্সিটি সব কিছু। আর আমি একজন আর্কিটেক্ট, সেই সাথে একজন উপস্থাপক। তো যদি স্বপ্নের কথা বলি তাহলে বলতে হবে যে আমার জীবনের এক এক সময়ে স্বপ্নটা এক এক রকম ছিল। একটা সময় আমি ব্যারিস্টার হতে চেয়েছিলাম, একটা সময় আমি ডক্টর হতে চেয়েছিলাম, কিন্তু সেগুলোর কোনো পথেই আমি আসলে যাইনি, হয়েছি আর্কিটেক্ট এবং উপস্থাপক। আমার মনে হয় যে আমার পেশার সাথে পোশাকের বিষয়টা আসলে ভালো লাগতো ছোটোবেলা থেকে, কিন্তু এখন বর্তমানে যেখানে আছি বা যা করছি সেটা আসলে স্বপ্ন না দেখলেও স্বপ্নের কাছাকাছি। এই জীবনের স্বপ্ন আমি কখনো দেখিনি, কিন্তু ভালোবেসে যেখানে আছি, যে কাজ করছি, খুব ভালো আছি এবং এই পেশাটাকে আসলে প্রফেশন হিসেবে যে কাজ করতে পারছি সেজন্য অনেক ব্লেসড। সোনিয়ার কাছে ঠিক একইভাবে জানতে চাই, তোমার দেশের বাড়ি কোথায়? আর ছোটবেলা থেকে নানা রকমের স্বপ্ন তো মানুষ দেখে, তোমার স্বপ্নটা কি ছিল? সেই পথ ধরেই কি চলছো নাকি ভিন্ন পথে চলছো? আমার জন্ম মাদারীপুরে, কিন্তু বড় হয়েছি, স্কুলে পড়েছি শরীয়তপুরে। আর ছোটোবেলার স্বপ্নের কথা বলছিলে, সেই স্বপ্নের পথে আমি নেই, কারণ একেবারে ছোটোবেলায় স্বপ্ন ছিল যে আইসক্রিম অথবা আচারওয়ালার বউ হব। তো সেই স্বপ্নের দিকে তো আর যেতে পারিনি। বউ কেন, আচারওয়ালাই হতা? স্বপ্ন যখন দেখলে আচারওয়ালা? কারণ আমাকে ধারণা দেওয়া হয়েছিল যে আচারওয়ালার বউ হলে আমি অনেক আচার খেতে পারবো, তখন আচার খাওয়ার বাধা থাকবে না। ছোটবেলায় নতুন জুতা নিয়ে আচারওয়ালাকে দিয়ে দিতাম, তো তখন সবাই বলতো যে তোকে আচারওয়ালার সাথে বিয়ে দিব। তো আমি খুব খুশি হতাম যে ঠিক আছে, আমি আচারওয়ালার বই হব। তো তার পরবর্তীতে যখন স্কুলে একটু বড় হলাম, তখন থেকে আমি শিশু সাংবাদিকতা করি, স্কাউটে ছিলাম, বিভিন্ন সংগঠন করতাম। এই তো আস্তে আস্তে যেহেতু ছোটবেলা থেকে শিশু সাংবাদিক, বিভিন্ন সংগঠন কাজ করতে করতেই এখন 6 বছর হয়ে গেল উপস্থাপনায় সঙ্গে আছি, কাজ করে যাচ্ছি। এখন আমার কাছে মনে হয় যে এইটাই আমার জায়গা, আমি বোধহয় এটাই হতে চেয়েছিলাম। এবার মাহার কাছে আসি। মাহার দেশের বাড়ি কোথায়, ছোটবেলা থেকে কি হবার ইচ্ছে ছিল আর কি হয়েছে? একদমই তাই, অনেকের সাথে অনেক কিছু মিল আছে। আমার দেশের বাড়ি যশোর, আমার স্কুল কলেজ ওখানেই। অনেকেই বলে যে যশোর শিল্পী তৈরি করার শহর বা শিল্পের একটা শহর, সত্যিই তাই। আমার শহরটা খুব সুন্দর এবং ছোটোবেলা থেকে আমার আব্বু যেহেতু আর্মিতে ছিল, আমার ইচ্ছে ছিল আমি বড় হয়ে আর্মি অফিসার হব, কিন্তু আব্বু কখনোই চাইতো না যে আমি এরকম কিছু হয়ে, আব্বু চাইতো ডক্টর হতে হবে।
কিন্তু আম্মু চাইতো আমি যেন শিল্পী হই, সেটা হতে পারে পেইন্টার, হতে পারে গায়িকা। তো আমার খুব একটা টানতো না ছোটবেলা থেকে। আম্মু আমাকে স্কুলে ভর্তি করার আগেই গানের স্কুলে ভর্তি করে দিয়ে এসেছিল এবং অনেক বেশি চাইতো যাতে আমি নাচের ক্লাসটা করি, আবৃত্তির ক্লাসটা করি। কিন্তু খুব বেশি পাত্তা না দিলেও যখন আমি স্কুল শেষ করি আমাকে বিতর্ক খুব টানতো এবং আমার প্রথম টেলিভিশন অ্যাপিয়ারেন্স ছিল বাংলাদেশ টেলিভিশনের বিতর্ক প্রতিযোগিতা। এবং আমার মনে আছে স্কুল কলেজ থাকতেই আমি বিভিন্ন বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে কম্পিটিশনে যেতাম। তো পরবর্তীতে আমার মনে আছে ওই সময় থেকে আমাকে খুব টানতো যে আমি টেলিভিশন উপস্থাপক হব এবং পরবর্তীতে আমি ওই বিতর্কের অনুষ্ঠানে উপস্থাপনা করেছি, যেটা আমার একটা স্বপ্ন পূরণ ছিল। এবং সত্যি কথা বলতে হ্যাঁ, আমি এই জীবনটাই চেয়েছিলাম যেটা আমি এখন লিড করছি, বা যে লাইফটা আমি লিড করছি এটাই আমি হতে চেয়েছিলাম। চমৎকার, সবাই সবার স্বপ্নের পথে এগিয়ে যাও। তা আমরা অনুষ্ঠানটা সম্পর্কে একটু বলে নেই, তারপরে আমরা চলে যাব মূল রাউন্ডে। আমাদের এই পুরো অনুষ্ঠান জুড়ে 4টা রাউন্ড আছে। প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে অনেক অনেক পয়েন্টস এবং সেই সাথে কিউটের সৌজন্যে অনেক অনেক গিফটস। আর প্রতিটি রাউন্ডেই তোমরা অর্জন করতে পারবে পয়েন্টস কিউট আজকের অনন্যা হবার জন্য। তোমাদের জন্য প্রতি পর্বেই যে পুরস্কারগুলো আছে কিউটের সৌজন্যে, চলো এক নজরে দেখে নিই তা। সানগ্লাস, ইলেকট্রিক আয়রন, হটপট, ফ্রাই প্যান, প্রেশার কুকার, কারি কুকার, জুসার, হেয়ার স্টাইলিং সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো, তাড়াতাড়ি চলে যাব খেলায়, মানে প্রথম রাউন্ডে। আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে অনেক অনেক পুরস্কার। এই রাউন্ডে তোমাদের জন্য কি কি পুরস্কার আছে কিউটের সৌজন্যে সেটা এক নজরে দেখে নিই। এই রাউন্ডে তোমাদের জন্য আছে সানগ্লাস, আছে ইলেকট্রিক আয়রন, আছে হটপট এবং আছে ফ্রাই প্যান। নাম্বারের ভিত্তিতে তোমরা বেছে নিতে পারবে, কিন্তু সেই নাম্বারটা অর্জন করবার জন্য একটু কষ্ট করতে হবে, একটু স্লাইট, একটু খেলতে হবে। 30 সেকেন্ড সময়ের ভেতরে এখানে বল দেখতে পাচ্ছ, বলগুলো নিয়ে রেখে পা দিয়ে দিয়ে এই যে দেখো ছোট 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 গোল পোস্ট করা আছে, সেই পোস্টের ওপরে মানে মাথার দিকে ছোট 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 পয়েন্টে কি আছে, কিছু কাগজ আছে। কাগজগুলো কিছু একটা, কাগজগুলোর ভেতরে আসল আসল জিনিস। সো প্রত্যেকটা গোল পোস্টের ভেতর দিয়ে যখন বলটা পাস করবে হাতে সাথে সাথে কাগজটা নিয়ে নেবে, কেউ দেখবে না। শেষ হবার পর তোমরা জায়গায় চলে যাবে। এরপরে একে একে আমি ডাকবো, ডাকবার পর নাম্বারগুলো কাউন্ট করব, ঠিক আছে? তারপরে আমরা পুরস্কার নেব। মহা চলে আসো খেলায়। Your time starts now. খুবই জঘন্য। এটা তো ফুটবল খেলা হচ্ছে না, এমনি করে যে মানে টাইমস আপ। না, টাইমস আপ হয়ে গেছে আগে। আমি পরে একে একে ডাকবো, কাউন্ট করব। ওকে, সোনিয়া চলে আসো। 30 সেকেন্ড সময়ের ভেতরে দেখা যাক কতগুলো মানে কালেক্ট করতে পারো আর কতগুলো গোল করতে পারো। চলে আসো। Your time starts now. ফুটবলটা একটা ফুটবলের মতো খেল, কুতকুত খেলার মতো খেলিস না বাবু, দেখতে যেন ভালো লাগে। যা মোটামুটি টাইমস আপ। ওকে, চলে যাও জায়গায়, চলে যাও জায়গায়। এরপরে চলে আসো। Your time starts now. কালেক্ট করতে হবে, কালেক্ট তো করে নাই। তোমার পিছনে একটা হোয়াইট 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 হোয়াইটটা কালেক্ট করো। হোয়াইট মিস করবা, কিন্তু হোয়াইটটা কালেক্ট করো। টাইমস আপ হয়ে যাবে, হোয়াইটটা কালেক্ট করো।
টাইমস আপ। এটা পাবো। হ্যাঁ, কটা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা। আচ্ছা, চলে যাও জায়গায়। তোমার চলে আসো। আচ্ছা, your time starts now. ওহো, বাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। টাইমস আপ। আর এটা দিতে পারছি না শোনা। এবার মাহা চলে আসো। কি যে আছে আমার জন্য। দেখা যাক কত। 6 ওকে, 6 আরেকটা 4 চার, ঠিক আছে। তাহলে কত? 24 24 পয়েন্ট মাহার স্কোর বোর্ডে টাকাস করে লেগে গেল। চলে যাও মাহা। এবার সোনিয়া চলে আসো। তোমার নিজের কালার। ভালো করে যোগ করবে, 2 2 করে বাড়িয়ে যোগ করবে। এবার 8 আর এটা কত? 4। তাহলে কত? 30 30 Okay. পয়েন্ট। চলে যাও জায়গায়। এবার অর্চির পালা। অর্চি চলে আসো। কোনো একটা কাগজ কিন্তু ফেলে আসলে ওই নাম্বার কিন্তু বাদ। না, ঠিকভাবে কোনোটাই গুছিয়ে ফেলিনি। নিয়ে এসো। আটাশ। 28 কত বলো? 36। 36। 36 না? আরে আর্কিটেক্ট বলো, ওটা কান ধরে উঠবস করে। আমি না খুশিতে একটু মানে এনজয় করতে পারছি না খুশি। যাও। হ্যাঁ, তোমার ছিল ইয়া, তোমা চলে আসো। আমার সবচেয়ে কম, আমার সব আমি অনেক বেশি এক্সাইটেড। 6 36 আর 42 42। এই রাউন্ডের শেষে স্কোরটা জেনে নেই। মাহা 24, সোনিয়া 30, অর্চি 36, তমা 42। তমা বেছে নিতে পারবে প্রথমে। তোমার স্কোর সবচেয়ে বেশি। ফ্রাই প্যান। ফ্রাই প্যান হয়ে গেল তমা তোমার কিউটের সৌজন্যে। এরপরে নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে অর্চি। অর্চি কোনটা বলো? ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রন অর্চি হয়ে গেল তোমার কিউটের সৌজন্যে। এবার নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে সোনিয়া। সোনিয়া কোনটা চাই? তাহলে আমি হটপট। হটপট কিউটের সৌজন্যে হয়ে গেল সোনিয়া তোমার। আর মাহার জন্য রয়ে গেল সানগ্লাস। সানগ্লাস। নাম্বার দেয়া শেষ, গিফট দেয়া শেষ। তাড়াতাড়ি চলে যায় পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডে অনেক অনেক পুরস্কার তোমাদের জন্য অপেক্ষা করছে কিউটের সৌজন্যে। এই রাউন্ডে গান নিয়ে প্রত্যেকের জন্য একটা করে ধাঁধা থাকে। সঠিক উত্তর দিতে পারলে 10 করে পয়েন্ট, আর ভুল উত্তর বা না দিতে পারলে -5। তার আগে মানে ওই ওই পার্টটুকু আমাদের সাথে থাকবেন একজন খুব সুরেলা কণ্ঠের অধিকারী। তো সে আসবে, তাকে ডেকে নেব আমরা। কিন্তু তার আগে একটু একটু করে ছোট ছোট করে একটু গল্প করি। সেটা হচ্ছে যে তোমার কাছে আমি জানতে চাই গান বিষয়ক কোনো মজার ঘটনার কথা কি, যেহেতু এটা গুনগুন রাউন্ড, গুনগুন রাউন্ডে আমরা গান নিয়ে একটু কথা বলি, কারণ এটা শুধু গান না, গান অ্যান্ড ফান। সো কোনো মজার কোনো ঘটনা এই মুহূর্তে মনে পড়ছে? তুমি যেহেতু বলছিলে তুমি উপস্থাপনা করো, গানের প্রোগ্রামও করো, তো নিশ্চয়ই কোনো না কোনো মজার ঘটনা আছে। তোমার হাসি দেখে আমি বুঝতে পারছি। আছে একটা এরকম যে আমি আসলে এই গানটা শুনছিলাম আর নিজে মনে মনে গুনগুন করছিলাম, এবং গুনগুন করতে করতে প্রোগ্রাম শেষ হয়ে গেছে, 2 মিনিট হয়ে গেছে, আমি চোখ বন্ধ করে গুনগুন করছি। আমাকে প্রোডিউসার বলছে, আপা প্রোগ্রাম শেষ। সবাই চোখ খুলে দেখছে, সবাই অলরেডি সেলফি তোলা শুরু করেছে, আমি গুনগুন করে গাচ্ছি। আমি মানে অলরেডি ঘুমের ভোরে চলে গেছি, এবং এটা গানের সাথে। এবার অর্চির কাছে যাই। অর্চি, গান নিয়ে কোনো মজার কোনো অভিজ্ঞতা বা স্মৃতি কথা? হ্যাঁ, মানে গানের শো করতে গিয়ে অনেক মজার অভিজ্ঞতা তো হয়, কিন্তু
এই মুহূর্তে যেটা মনে পড়ছে যে আমার জীবনে প্রথম যেবার কনসার্টে গিয়েছিলাম, সেবার কনসার্টে গিয়ে আসলে লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স, কনসার্টে খুব ভালো লাগে, অনেক এক্সাইটমেন্ট, কিন্তু বাসায় না বলে গিয়েছিলাম। সো তখন এগুলো অ্যালাউড ছিল না যে কোথাও এরকমভাবে যাব, রাত্রে যাব, শো দেখব, বাইরে থাকবো। সো যাই হোক, ওটা বাসায় মিথ্যা বলে গিয়েছিলাম, কিন্তু হয় না যে একটা মিথ্যা বললে নিজের মধ্যে সবসময় অনুশোচনা কাজ করতে থাকে, তো ওটা কাটিয়ে ওঠার জন্য অনেক ভালো থাকি, কয়েকদিন ভালো মতো কথা শুনি, বাবা মার সব কিছু এমনিতে কথা শুনো না আর কি, বোঝা গেল। এমনিতে একটু কম শুনি, একটু অনেক সময় প্রতিবাদী হয়ে উঠি, কিন্তু যে কেন যেতে পারবো না বা যাবো না, আমি তো ওটা করতে চাই। কিন্তু ওই কনসার্টের পরে আসলে পরে ধরা খেয়েছি, কিন্তু কয়েকদিন খুব ভালো লক্ষ্মী বাচ্চা হয়েছিলাম। এটা মনে পড়ে প্রায়, যে না বলে কত কিছু আসলে একসময় করেছি। এবার সোনিয়ার কাছে যাই। সোনিয়া, এরকম কোনো ঘটনার কথা কি মনে পড়ছে যেটা হাসতে হাসতে আমি এখানে গড়াগড়ি করতে চাই? 6 বছর ধরে অ্যাঙ্কারিং করছি, প্রচুর মজার ঘটনা আছে, তবে এই ঘটনাটা আমি কখনোই শেয়ার করিনি, আজকে ফার্স্ট টাইম করছি। আমি জানি না এটার রিয়াকশন কি হবে। তো ছোটোবেলায় আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন থেকেই তো সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলাম। তো তখনকার সময়ের একজন মোটামুটি পপুলার শিল্পী, তিনিও তরুণ, তখন একটা রিয়েলিটি শোর মাধ্যমে আর কি আত্মপ্রকাশ করেছে। তো তার একটা ইন্টারভিউ করতে গিয়ে পরিচয় হয়, তো তার সঙ্গে আমার মাঝে মাঝে টেক্সটে আলাপ হয়। তো এমন একটা ভাব যে টেক্সট করতে করতে একটা খুব রোমান্টিক পজিশনে যে প্রেম হয়ে গেলেও যেতে পারে। তো এর মধ্যে আমার বান্ধবী বলে কি, তুই ওর সাথে কথা বলিস, আমাকে একটু নাম্বারটা দে। তো ও আমার থেকে নাম্বার নিল। এখন ওই ছেলের এক সপ্তাহ পরে আমার সাথে, মানে আমরাও ব্যস্ত পড়াশোনা নিয়ে, তো আমার মাথায় আসেনি যে কেন টেক্সট করছে না, আমিও করছি না। তো প্রায় 3-4 মাস পরে জানতে পারলাম যে আমার বান্ধবীর সঙ্গে তার টেক্সটিং হচ্ছে এবং তাদের সঙ্গে প্রেম হয়ে গেছে, দেখা করতে এসেছে। তো সেইটা গেল, সেটাও মজার না। তো আমি খুব শকড, ওই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু যখন আমি অ্যাঙ্কারিং শুরু করলাম 3 বছর পরে একদিন দেখি সে আমার গেস্ট। এখন তাকে দেখে আমিও হাসছি, সে আমাকে দেখে হাসছি, কেউ কাউকে কিছু বলছি না। তো লাইভ প্রোগ্রাম আমাদের, এখন লাইভে বসে আমি বসে আছি, আমি অ্যাঙ্কারিং করছি, খুব কষ্টে হাসি চেপে মানে ইন্ট্রোটা দিয়েছি। তো এখন এরপরে তাকে আমি শুরু করে কোনো কথা না বলতে দিয়ে ভাবলাম যে গানে চলে যাই, সেফ জোন। তো তাকে আমি একটা গান গাইতে বললাম, সে একটা কষ্টের গান গাওয়া শুরু করলো, আর আমার তো হাসি পাচ্ছে। এবার মাহা, সকালবেলার গানের অনুষ্ঠান করতে গিয়ে যেটা সবচেয়ে বেশি হয়েছে, হয় না কিছু শিল্পী গান গাইছে কিন্তু আমার কান দিয়ে রক্তক্ষরণ হচ্ছে, এরকম অনেক হয়েছে। তো একবার এরকম আমি চোখ বন্ধ করে অনেক কষ্ট করে মানে ঘুমিয়ে গেছি, সকালে অনেক ভোরে উঠতে হয় যেহেতু সকালের প্রোগ্রাম করলে। তো আমাকে টকব্যাকে যখন বলছে, এই তুমি সোজা হয়ে বসো, তো ক্যামেরা তোমার উপরে আসবে, এক্ষুনি সোজা হয়ে বসো। হঠাৎ করে আচ্ছা ঠিক আছে, ঠিকঠাক হয়ে তারপরে গান শেষ হলো। আমি অনেক কষ্ট করে নিজের কষ্ট চেপে বললাম অসাধারণ। কানে রক্তক্ষরণ, বাট বললাম অসাধারণ। ডেকে নিচ্ছি আজকের শিল্পীকে। আজকের শিল্পী বাপ্পি। বাপ্পি, বুঝতে পারছিস তো কিভাবে মানে ইয়ে হয়? লাইভ টাইপ যখন করতে যাবি, লাইভে গিয়ে কিন্তু বুঝিস না। সেটাই আসলে খুব ভালো লাগছে যে খুব ভালো এক্সপেরিয়েন্স আছে। সবাই খুব প্রিয় মুখ। আমি তো বহু বছর ধরে বাপ্পি কি শুনছি। আমাদের সবার পছন্দ, আমাদের সবার খুব পছন্দের। এবং বলে দিল কেন যে বললো না, বাপ্পির আজকে বন্ধু নাকি শত্রু সেটা পরিচয় হবে আজকে, তাই না? তাহলে কি নিয়মটা বলে দিব? হ্যাঁ, আমি যে কোনো একটি গানের মাঝখান থেকে গাইবো, অন্তরা থেকে, আর তোমাদের হচ্ছে শুরু থেকে গাইতে হবে। আমার এখনই ভয় লাগছে, আমি একদম পারি না সহজ গান নিয়ে এখন গানে, আমার প্রচুর ভীতি, আমি গাইতে পারি ভুলে না। যাব আসলে। তাহলে শুরু করছি তোমাকে দিয়ে শুরু কর। তোমাকে দিয়ে? হ্যাঁ। দুধে আলতা গায়ের বরুণ রূপ যে কাঞ্চা সোনা, আঁচল দিয়া ঢাইকা রাইখো চোখ যেন পড়ে না। আমি প্রথম দেখে পাগল হইলাম, মন তো আর মানে না। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, মনে ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে। পরীক্ষায় পাস, 10 পয়েন্ট। এবার অর্চির জন্য। এবার অর্চির জন্য একই রকম নিয়ম, গানের মাঝখান থেকে গাইবো, আপনার শুরু গাইতে হবে। চেষ্টা করবো।
হৃদয়ের নীল আকাশে স্বপ্ন আমার ওড়ে, ভেঙে যায় আমার মন অভিমানী ঝড়ে। তুমি তো আমারই, জানো না, ও এই হৃদয় তোমারই, ও তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছু যে আজ পৃথিবী জেনে যায় তুমি শুধু আমার। চাই না বে তুমি অন্য কারো হও, যাবে না এই তোমাকে তুমি কারণ তুমি তো আমারই, জানো না, ও এই হৃদয় তোমারই, ও তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছু যে আজ পৃথিবী জেনে যায় তুমি শুধু আমার। 10 পয়েন্ট সোনিয়ার জন্য। নার্ভাস। সোনিয়া তো রেডি। Nervous। বল কি দেবে? বন্ধু নাকি শত্রু আজকে প্রমাণ হবে। তাই না? এই যে বারে বারে এক কথা বলে এরকম মানে ইমোশনাল ব্ল্যাকমেলটা তো করা ঠিক। সহজ গান দিবা। বলবো না আকাশের চাঁদ এনে দেব, বলবো না তুমি রাজকন্যা, শুধু জিজ্ঞেস করি দেবে কি পারি হোক যত ঝড় বন্যা। আমার ছোট তরি বলো যাবে কি? এক পায়ে নুপুর তোমার, অন্য পা খালি, এক পাশে এক পাশে সাগর, সাগর, এক পাশে বালি, আমার ছোট তরি বলো যাবে কি? 10 পয়েন্ট। এবার মাহার জন্যে। একই রকম নিয়ম, গানের মাঝখান থেকে গাইবো। যদি মিউজিক শোনার সময় মনে হয় যে গানটা আমি জানি, তাহলে এসে পুরো গানটা আমরা একসঙ্গে গাইবো। বুকের মাঝে লুকাইয়া রাখে মুক্তা ঝিনুক, এই বুকে লুকানো তুমি জগতের লোক জানো। বুকের মাঝে লুকাইয়া রাখে মুক্তা ঝিনুক, এই বুকে লুকানো তুমি জগতের লোক জানো। আকাশের চাঁদ তুমি, ঘুরিয়ায় নাচি আমি সারা অঙ্গেতে মাখিব, অন্য কেউ না আমি চাইতে দিব। ও হিসাব তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউ না আমি চাইতে দিব। ও হিসাব 10 পয়েন্ট নাকি 40 দিয়ে দেবো? 4 জন চলে আসছে এখানে। এই রাউন্ডের শেষে স্কোরটা জেনে নেই। মাহা 34, সোনিয়া 40, অর্চি 46, তমা 52। নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারবে তমা, কিন্তু কি আছে কিউটের সৌজন্যে এই রাউন্ডে চলো একটু দেখে নেই এক নজর। হ্যান্ড ব্লেন্ডার, হেয়ার স্টাইলিং সেট, প্রেসার কুকার এবং আছে কারি কুকার। কোনটা চাই বলো? হেয়ার সেট। হেয়ার স্টাইলিং সেট হয়ে গেল কিউটের সৌজন্যে তমা তোমার। অর্চি কোনটা বেছে নিতে চাও বলো? প্রেসার কুকার। প্রেসার কুকার কিউটের সৌজন্যে হয়ে গেল অর্চি তোমার। কি চাই সোনিয়া? কারি কুকার। কারি কুকার কিউটের সৌজন্যে হয়ে গেল সোনিয়া তোমার। আর মাহার জন্য রয়ে গেল হ্যান্ড ব্লেন্ডার, যেটা আমি হ্যান্ড চাইছিলাম। ব্লেন্ডার। আমি জানি যে মাহা এটাই যাবে। কিউটের সৌজন্যে হ্যান্ড ব্লেন্ডার হয়ে গেল মাহা তোমার। নাম্বার দেয়া শেষ, পুরস্কার দেয়া শেষ। তাড়াতাড়ি চলে যায় পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। প্রত্যেকের জন্যে 2টো করে ধাঁধা থাকবে। ধাঁধার সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট, অর্থাৎ 10 পয়েন্ট অর্জন করতে পারবে। একটু চেষ্টা করতে হবে, একটু বুদ্ধিমত্তা খাটাতে হবে,
একটু লেখাপড়া কাটাতে হবে, বহুত কিছু। কিন্তু দেখবে খুব সহজ জিনিস এত সূক্ষ্মভাবে দেয়া আছে, মানে ধরতেই পারছো না। ওই সূক্ষ্ম জায়গাটা যদি ধরতে পারো, সাথে সাথে পেরে যাবে। আর এটা পারফরমেন্স রাউন্ড, সো সবাইকে একটু একটু করে কিছু না কিছু পারফর্ম করতে হবে। তো প্রথমে মাহার জন্যে ধাঁধা। এই ছবিটি দেখে কোন প্রবাদের কথা মনে পড়ে? দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছে। দেখা যাক। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট মাহা। দ্বিতীয় ধাঁধা মাহার জন্য। ওপরের ছবিটা দেখে নিচের নায়কের অভিনীত চরিত্রটির ধরন বলো। অন্ধ গরু। অন্ধ গরু না, আর সুযোগ দিতে পারছি না। আমার মনে হচ্ছে এটা কলুর বলদ, সামথিং ওরকম কিছু। কলুর বলদ জানি না, দেখি। হ্যাঁ, দেখছো, মানে মাঝে মাঝে আমিও নিজেকে টেস্ট করি যে আচ্ছা ঠিক আছে, বুদ্ধির ধার কি কমে গেল নাকি দেখি একটু। তো এখন কি পারফর্ম করা হবে? আচ্ছা, আমি ভাবছিলাম আমার নিজের একটা কবিতা এবং সেখানে কিছু চেনা গানের লাইন দিয়ে একটা ফিউশন করা ছিল, ওটাই পারফর্ম করব। ঠিক আছে। কবিতাটার নাম প্রেমের শহর কলকাতা। শেষবার যখন কলকাতা যাই, একটা কবিতা ফেলে রেখে এসেছিলাম। কবিতাটা ছিল, একদিন কলকাতা শহরে আমারও একজন প্রেমিক থাকবে। আমি সেদিন তার কপালে আধখানা চুমু খেয়ে বলবো, খুঁজে দিতে না পারলে আড়ি আমার ব্যোমকেশ বক্সের বাড়ি। কিন্তু আমাকে সেদিন শূন্য হাতে ফিরে আসতে হয়েছিল। তারপর কেটে গেছে প্রায় বছর 4। ওরা আমায় বলে গেল কলকাতা মানে সিটি অফ জয়, কলকাতা মানে সিটি অফ ফ্যাশন। কিন্তু না, আমার কানে কেবলই বেজে উঠল, শহর জুড়ে যেন প্রেমের মৌসুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। বাহ, সুন্দর, চমৎকার চমৎকার। চলে যাও, সুন্দর লেখে, মানে শুধু একা, মানে থ্যাংক ইউ। একাধারে লেখক, কবি, বাবা কত কিছু রে মাহা। যাই হোক, এবার চলে আসি সোনিয়ার কাছে। সোনিয়ার জন্যে ধাঁধা। ওপরের ছবিটা দেখে নিচের ছবিটার সাথে মিলিয়ে মানুষটার চারিত্রিক বৈশিষ্ট্য বলো। কুকুরের মতো মানুষ বলে অনেক ক্ষেত্রে, কিন্তু সেটা এরকম কি হবে? এটা আমার কাছে মানে ক্লিয়ার হয়ে গেছে, বাট এইগুলো তো আসলে ছোট ছোট হিন্টস দিবে, সেখান থেকেই তোমাকে বলতে হবে। পশুর মতো? পশুর মতো? পৈশাচিক বা কিছু? না। আর কিছু আসলে মাথায় আসছে পাচ্ছ না? তাহলে আমি বলবো, চেষ্টা করবো একটু। সোনিয়া, পাচ্ছ না। আমার কাছে মনে হচ্ছে কুকুরের লেজ কখনো সোজা হয় না, এরকম কিছু একটা হবে। কিন্তু এটা তো বৈশিষ্ট্য হলো না। হ্যাঁ, এটা তো একটা বাগধারা, বা এটা তো বৈশিষ্ট্য। হ্যাঁ, কুত্তার লেজ বলে না, যে কুত্তার লেজ, তুই মানে ওর চরিত্রের ইয়েটা কি কুকুরের লেজের মতো বাঁকা। তো ধাঁধা তো এরকমই হবে রে শোনা। দ্বিতীয় ধাঁধা। এখানে একটি পাখির নাম আছে, সেটা কি? কাঠঠোকরা। দেখি। উত্তর সঠিক হয়েছে। আমি তো বলছি একটা পাখির নাম আছে। হ্যাঁ, ওকে, উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। কি পারফর্ম করবে বলো সোনিয়া? আমি আসলে একটু তো গান গাইলাম, একটু নাচলাম, আসলে আমি তো কিছু পারি না এগুলো, তো এগুলো পারফর্ম করতে পারবো না, উপস্থাপনাই পারি, তো এটাই করতে চাচ্ছি। আসো, চলে আসো। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ কিউট আজকের অনন্যায়। এবং আজকে আমাদের অতিথি খুব কিউট একজন মানুষ, মিষ্টি মেয়ে, জনপ্রিয় অভিনেত্রী তানিয়া। তানিয়া আপু, স্বাগত। কেমন আছো? খুব ভালো আছি, এবং তোমাকে পেলে আসলে অন্যরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, কনফিডেন্স তো বেড়েই যায়, খুব ভালো লাগা কাজ করে। তো তুমি তো এত বছর ধরে কাজ করছো, তোমার কাছে আমার জানতে চাওয়া যে উপস্থাপনার জায়গা থেকে বলি বা অভিনয়ের জায়গা থেকে বলি, একজন আর্টিস্ট হতে গেলে একজন ভালো মানুষ হওয়া প্রথমে কতটা জরুরি, এবং সেটা রিয়েল লাইফে এক্সিস্ট করে কিনা? আসলে ডেফিনেটলি এক্সিস্ট করে। ভালো একটা মানুষ না হলে ভালো অভিনয় বা ভালো কোনো কিছুই তোমার দ্বারা সম্ভব না, কারণ পজিটিভিটি ইজ দ্য মেইন কি টু লিভ ইউর লাইফ লাইক প্রপারলি। আমার কাছে যেটা মনে হয়, যেটা আমি সবসময় একদম এভাবেই মেনটেন করি।
আর সবচেয়ে ইন্টারেস্টিং একটা জিনিস, যে ইনফরমেশনটা অনেকেই জানে না, আমি অভিনয়ের আগে, আমি তো মডেলিং করেছি কিন্তু অভিনয়ের আগে কিন্তু আমি উপস্থাপনা করেছি। শব্দের সংযোজন কিভাবে তুমি করছো, কোন জায়গাটায় কোন শব্দটা চয়ন করছো, সেটা সবচেয়ে বেশি, মানে শব্দ চয়ন আমরা যেটা বলি, সেটা সবচাইতে ইম্পর্টেন্ট উপস্থাপনায়। একদম, থ্যাংক ইউ। এবার অর্চির জন্যে ধাঁধা। 12 প্লাস মুশফিক সমান 6, ওভাবে করেছে ওরা। হ্যাঁ, 6 প্লাস মেসি সমান 3, 14 প্লাস নেইমার ও এমবাপে সমান কত? অর্চি, কি সম্ভব? মানে এখানে বিভ্রান্তিমূলক কিছু একটা অপপ্রচার চলছে, টুইস্ট, মানে কনফিউজিং। এটা কনফিউজ হয়ে আছো, এটা মানে খুবই স্বাভাবিক, আমারও কনফিউজ লাগছে। চলো উত্তরটা দেখে নেই, তারপরে কনফিউশনটা দূর করি। বিষয়টা যেটা হচ্ছে 12, TWELVE 6, মানে মুশফিক সমান, মানে মুশফিকের ওই ছবিটা তোমাকে বিভ্রান্ত করবার জন্য। দ্বিতীয় ধাঁধা, এখানে কোন জিনিসের নামের সাথে বাদ্যযন্ত্রের নামের মিল রয়েছে? কাছে যাও, কাছে যে দেখতে পারো, অসুবিধা নেই। আমার এত কঠিন কঠিন গুলো পড়ছে, আর সময় দিতে পারছি না, দেখি উত্তরটা দেখে নি। ও, কিবোর্ডের সাথে মিল রয়েছে, কিবোর্ড। যাই হোক, কিছু করার নেই, নাম্বার দিতে পারলাম না, খুব দুঃখিত। এবার কি পারফর্ম করবে সেটা বলো। এমনিতেই মন খারাপ, হেরে গেলাম। কোথায় হেরে গেলে? তুমি তো এমনি এগিয়ে আছো অনেকখানি। আচ্ছা, 2 লাইন গান গাইতে চাই, খুব পরিচিত একটি গান, এবং আমি চাইবো যে আমার সাথে যারা আছে সবাই, আমার সহকর্মীরা একসাথে গলা মিলিয়ে গান। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমিও মিলিয়ে দেবো, সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যাই। অনেক এবার তোমার জন্য ধাঁধা। এটি একটি সিনেমার পোস্টার, বলতে হবে সিনেমাটার নাম কি? আমি তো সামনে যেতে, বেশি সামনে গেলে কিন্তু কিছু দেখতে পারবি না, সব এরকম ঝিরিঝিরি ঝিরিঝিরি হয়ে যাবে। কঠিন, ছবি দেখেই বের করতে হবে, তা আমি মনে হয় বের করতে পেরেছি। রজনীগন্ধা, রজনীগন্ধা এমন কিছু। আচ্ছা দেখে নি, মনে হয় ওটাই, কারণ আমারও তাই মনে হয়েছে। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় ধাঁধা তোমার জন্যে। এই ছবির দ্বারা একটি পাখিকে বোঝানো হয়েছে, পাখিটির নাম কি? কাঠঠোকরা। হ্যাঁ, কাঠঠোকরা। কাঠঠোকরা, ওকে দেখি, দেখা যাক। তোমা কি পারফর্ম করবে আমার জন্য? আমি গান পারি না, কিন্তু নাচ একটু পারি, সো নাচ করতে ওকে, পারি। চলে আসো। শুধু চারি দেয়ালের চৌকাঠি নয়, ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিয়সী। সুন্দর সুন্দর। এই রাউন্ডের শেষে স্কোরটা জেনে নেই। মাহা 39, সোনিয়া 45, অর্চি 46, তমা 57। নাম্বার জানা হয়ে গেল, তাড়াতাড়ি চলে যাই পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ড হচ্ছে অনন্যার নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে নির্ধারিত হয় কে হবে কিউট আজকের অনন্যা। আমি তোমাদের জন্য 10টা প্রশ্ন রাখবো, প্রতিটি প্রশ্নের 2টো করে অপশন আছে। যেহেতু এটা বাজার রাউন্ড,
যে আগে বাজার টিপবে আমি নাম ঘোষণা করব, তারপরে উত্তর দেবে। সঠিক উত্তর হলে 5+, ভুল উত্তর হলে 5-। আমি একটু বলে দেই, সেটা হচ্ছে যে বাজার টেপার পরে কেন আমি বলছি যে নাম ঘোষণা করব তারপরে উত্তর দেবে। যখন বাজার টিপে ফেলবে, এখানে আসলে এমনভাবে সিস্টেম করা আছে একজনের বাজার জ্বললে পরে আর কারোটাই জ্বলবে না। আর প্রশ্নের মাঝখানে যদি বাজার টিপে ফেলো, প্রশ্নের বাকিটা বা অপশন কোনো কিছু আমি বারে বারে জিজ্ঞেস করলেও আমি বলতে পারবো না। শুরু করছি প্রশ্নগুলো, কিন্তু প্রশ্নগুলো শুরু করবার আগেই টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন, তাদের জন্য বলছি আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391-021 থেকে 5 পর্যন্ত। ইমেইল ajkerononna@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। শুরু করছি প্রশ্ন 1। বাংলাদেশের প্রথম টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপনা করেন ফজলে লোহানী। অনুষ্ঠানের নাম কি ছিল? ক ইত্যাদি, খ যদি কিছু মনে না করেন। মাহা, যদি কিছু মনে না করেন। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 2। 1996 সালে মুক্তি পায় মোর্শেদুল ইসলাম পরিচালিত বিখ্যাত শিশুতোষ চলচ্চিত্র দীপু নাম্বার 2। এ গল্পের লেখক কে ছিল? মাহা, ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যার। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 3। মেকআপে নন কমেডোজেনিক ফাউন্ডেশন ব্যবহার করলে কি হতে পারে? ক চেহারায় ব্রণ হতে পারে, খ ব্রণ থাকলে তা না বাড়ার সম্ভাবনা বেশি। সোনিয়া, ব্রণ হতে পারে। উত্তর ভুল হয়েছে। সঠিক উত্তর ব্রণ থাকলে তা না বাড়ার সম্ভাবনা বেশি। প্রশ্ন 4। বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয় কত সাল থেকে? ক 1980 সাল থেকে, খ 1982 সাল থেকে। সোনিয়া, 1980। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 5। পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করে এমন স্থানে স্থাপিত বিশেষ ধরনের তারবিহীন রিসিভার বা ট্রান্সমিটারকে কি বলা হয়? ক স্যাটেলাইট, খ ইন্টারনেট। অর্চি, স্যাটেলাইট। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6। আইস নামের চিনি তারে রান্না করে খাই, বরফ গলে জন্ম নয় চাতালেতে পাই। ক আইসক্রিম, খ রাইস। তমা, রাইস। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 7। মেট্রো রেলের মোট স্টেশন সংখ্যা কত? ক 17টি, খ 18টি। মাহা, 17টি। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 8। মাটি দিয়ে তৈরি সে পোড়া আগুনে আমরা যেথায় বসত করি, তৈরি তার গুণে। ক ইট, খ মিস্ত্রি। তমা, ইট। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 9। বারবার মুখে হাত দিলে বা মোবাইল ফোন ব্যবহার করার সময়ও গালের সঙ্গে চেপে ধরলে কি হয়? ক চোখে পানি জমে, খ মেকআপ নষ্ট হয়। সোনিয়া, মেকআপ নষ্ট হয়। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 10। বিটিভিতে 70 দশকে আব্দুল্লাহ আবু সাঈদের উপস্থাপনায় জনপ্রিয় ধাঁধার অনুষ্ঠানের নাম কি? ক হারজিত, খ আনন্দমেলা। মাহা, আনন্দমেলা। উত্তর ভুল হয়েছে। সঠিক উত্তর হারজিত। এটি 1973-74-এ প্রচারিত হয়। স্কোর বোর্ড আমার হাতে। সবচেয়ে পিছিয়ে আছে মাহা 49 পেয়ে, তারপরে আছে সোনিয়া
50 পেয়ে, কিউট আজকের অনন্যা হয়েছে তমা 67 পেয়ে, আর ওসি 51 পেয়ে রানার আপ হয়েছে। চলে আসো তমা, প্রথম খেলায় বাজিমাত করে দিয়েছে না? কেমন লাগছে? তুমি চলে আসো। আমার স্যাশে অনেক বেশি পছন্দ, সো স্যাশে পরে এখন নিজেকে কুইন লাগছে। এর আগে কখনো পড়া হয়েছে? আমি যখন মিসেস ইউনিভার্স করেছিলাম তখন করা হয়েছে। কেমন সেই অনুভূতিটা প্রথম পড়ার, আর এখনকার অনুভূতিটা কেমন? এখন তো অনেক কষ্ট করে জিতেছো। তখন তো প্রথম হইনি, সেই হিসেবে স্যাশে পেয়েছিলাম, আর এখন যখন প্রথম হওয়ার স্যাশে পেয়েছি, মানে সেটাই আমার বলছি। আমার নামের সাথে একটা নতুন কিছু অ্যাড হয়েছে, একটা নতুন বৈশিষ্ট্য। তোমার কেমন লাগছে বল? অনেক ভালো লাগছে। আসলে আসার আগে এটাই মনে হচ্ছিল যে সবাই মিলে মজা করব, একদম ফান রাউন্ড থাকবে, কে হারবো কে জিতবো আমরা সবাই অনন্যা, আর তার সাথে তানিয়া আপুকে পেয়ে সামনে পেয়ে তো ভালো লাগাটা আরো Thank you অনেক so বেশি। much. আমি তো আজকে উপস্থাপনার টিপস অ্যান্ড ট্রিক শিখতে এসেছি। তোমরা দুজনে চলে আসো। একটু বলে রাখি, সেটা হচ্ছে যে কিউটের সৌজন্যে আজকের উইনার পাচ্ছে ওয়াশিং মেশিন। কিউটের সৌজন্যে ওয়াশিং মেশিন হয়ে গেল তোমার, আর রানার আপের জন্য আছে, পাশে চলে যাও, ডিনার সেট। কিউটের সৌজন্যে ডিনার সেট হয়ে গেল রানার আপের। তোমাদের চারজনের জন্যেই কিউটের সৌজন্যে আছে গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। আমি আগে একটু দুজনের কাছে একটু জানতে চাই কেমন লাগছে, তারপরে আমি গিফট হ্যাম্পারটা নিয়ে আসছি। কেমন লাগলো মাহা? এটা তো আসলে আমাদের মধ্যে কোনো কম্পিটিশন নাই, আমরা সবাই আসলাম, মজা করলাম, কিছু মেমোরিজ ক্রিয়েট হলো, এই তো। একদম, এবং ভালো বিশেষ করে লাগছে। তানিয়া আপুর সাথে এটা আমার ফার্স্ট কোন একটা প্রোগ্রামে আসলে দেখা হলো, এবং মানে কি বলবো, একটা আগ্রহের জায়গা ছিল, আর অনেক ভালোবাসার একজন মানুষ আপনি, তো Thank you ভীষণ so ভালো much. লাগলো। তো তোমাদের চারজনের জন্যই কিউটের সৌজন্যে আছে গিফট হ্যাম্পার, আমি নিয়ে আসছি একটু। দর্শক, ভালো লাগায় অনেকটা সময় কাটিয়ে ফেলেছে, একেবারে শেষে চলে এসেছি। আপনাদের ভালোবাসায় আমাদেরকে রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি আজকের এপিসোড। খোদা হাফেজ। আকাশ ছোঁয়ার স্বপ্ন জানি